দেখো খালি জোয়ারের সময় বকখালি, পশ্চিমবঙ্গের একমাত্র হোয়াইট স্যান্ড বিচ বকখালি। আর বকখালি সব থেকে সুন্দর জায়গা হেনরিজ আইল্যান্ড। আপনি ঘোড়াতে শুধু ছবি তুলতে পারেন, আবার ঘোড়া চেপে ঘুরতেও পারেন। ছবি তুললে কত করে রেট? মানে জোয়ারের সময় বঙ্গোপসাগর পেরিয়ে আমরা এখন এসে হাজির হয়েছি যে দ্বীপটার সামনে, এটা হচ্ছে জম্বুদ্বীপ। গুড মর্নিং ফ্রম বকখালি ইকো পার্ক অ্যান্ড টেন্টস। সকালে নরম আলো পুরো টেন্ট জুড়ে ছড়িয়ে পড়েছে, দারুণ সুন্দর লাগছে। চা দিয়ে গেছে, চায়ের সাথে বিস্কিট আমি খাই না, ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে তারপরে আজকে আমাদের বাকি যে সাইট সিনগুলো আছে সেটা হচ্ছে হেনরি আইল্যান্ড। আমরা হেনরি আইল্যান্ডে যাব। আর বকখালি বিচ কালকে রাতে আপনাদের নিয়ে গেছিলাম, বকখালি বিচটা আজকে সকালবেলায় আরেকবার দেখাবো। ব্রেকফাস্ট এসে গেছে, ব্রেড অমলেট বলেছিলাম, তার সাথে কালকে রাতে যে মিষ্টিটা ছিল ছানার মিষ্টি, সেই মিষ্টিটা, এই ব্রেড অমলেট সেটা দিয়েছে, সেটা খেয়েই তো লাঞ্চ হয়ে যাবে। বিশাল মোটা করে ব্রেড অমলেটটা বানিয়েছে। কিন্তু ব্রেকফাস্টে 3 রকমের অপশন ছিল, একটা হচ্ছে বাটার টোস্ট, একটা হচ্ছে এগ টোস্ট, আর একটা ছিল পুরি সবজি। মানে এখানে যেহেতু সমুদ্র বালিতে ভর্তি, সেই কারণে রুমের ভেতরটা বা টেন্টের ভেতরটা বালি হয়ে যায়। তো সকালবেলায় প্রতিদিন এসে এটা কিন্তু পরিষ্কার করে দিয়ে যায়। এই ব্যাপারটা খুব ভালো লাগলো, মানে রুম সার্ভিস যেটাকে বলে আর কি। সকালে রোদ এসে পড়েছে, এই ঝাউয়ের জঙ্গলটা কী যে সুন্দর লাগছে। চলুন বেরিয়ে পড়বো করতে করতে বেশ একটু দেরি হয়ে গেল। এখন আমরা বকখালি বিচটা যাবো। দিনের বেলা একবার বকখালি বিচটা ঘুরবো, ঘুরে এসে বিকেলবেলায় যাবো হেনরি আইল্যান্ড। এই দুদিনে কিন্তু আমরা শুভঙ্করের সাথে ঘুরবো টোটো করে, ভালো ছেলে, ওর নাম্বার দিয়ে দেবো, আপনারা এলে ওর সাথে যদি মনে হয় ওর সাথে ঘুরতে পারেন। এই হচ্ছে বকখালি পিকনিক গ্রাউন্ড। এই শীতকালে কিন্তু অনেকেই এই বকখালিতে পিকনিক করতে আসেন, এবং পিকনিক করার জন্য এখানে রয়েছে বকখালি পিকনিক গ্রাউন্ড। ভেতরে টয়লেটের ব্যবস্থাও আছে। এই মাঠটা বিরাট বড় মাঠ। অলরেডি পিকনিক করছে, ওই যে ওখানে রান্না হচ্ছে। দুদিকে প্রচুর দোকান, শামুক ঝিনুক এই সমস্ত জিনিসের দোকান, বিভিন্ন রকম হস্তশিল্প, খাবার দোকান। ওই যে সব দূরে সমুদ্রে চান করছে। পৌঁছে গেছি। আই লাভ বকখালি। অনেক ফরেনার্সও এসেছে। জোয়ারের সময় জলটা এখানে এসে আটকে যায়, অনেকে এখানেই চান করছে। সবাই বলে বকখালিতে নাকি সমুদ্র নেই, বকখালিতে 2টো সমুদ্র। এই এখন আমরা যেটা পেরোচ্ছি এটা হচ্ছে ছোট সমুদ্র পেরিয়ে ওই দিকে দূরে আমরা যাব বড় সমুদ্রের দিকে। আপনি ঘোড়াতে শুধু ছবি তুলতে পারেন, আবার ঘোড়া চেপে ঘুরতেও পারেন। ছবি তুললে কত করে রেট? 30 টাকা ছবি তোলা রেট। আর যদি ঘুরে আসি 100 টাকা। এই হচ্ছে বকখালি বিচ। আমরা সামনে এই ছোট যে জলটা আটকে থাকে জোয়ারের সময়, সেই জলটা পেরিয়ে উল্টো দিকে এসে গেছি, সেখান থেকে বকখালি বিচ দেখছি, বেশি ভালো লাগছে। কিছুক্ষণ আগে জোয়ার চলে গেছে, এই বালির উপরে কি সুন্দর একটা প্যাটার্ন হয়ে গেছে, পুরো যেন হচ্ছে আলপনা দিয়ে রেখেছে কেউ।
ছোট ছোট শঙ্খ, কিন্তু সবগুলো জ্যান্ত। এই জোয়ারের সময় ওরা এসেছিল, এখন আস্তে 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 জোয়ারের জল ধরে ফিরে যাচ্ছে। এখন কিন্তু একদম ভাটা চলছে, ভাটার সময়তেই কিন্তু লোকে প্রচুর আনন্দ করছে। সকাল 9টা নাগাদ এখানে জোয়ার আসে, 9টা সাড়ে 9টার সময় জোয়ার আসে, 10টা সাড়ে 10টা 11টা পর্যন্ত ভালো জল থাকে। আর এখন বাজছে প্রায় 12:30 1টা। এই সময় হচ্ছে জল অনেক কমে গেছে, পুরোপুরি ভাটা চলছে, কিন্তু লোকের আনন্দের সীমা পরিসীমা নেই। আর চোরাবালি এই যে জায়গাটায়, বকখালি মেইন যে বিচ, সেখানে চোরাবালি কিছু নেই। যদিও হেনরি আইল্যান্ডে কিছু কিছু জায়গায় চোরাবালির জন্য সতর্কতা বার্তা দেওয়া আছে, সাইনবোর্ডে লেখা আছে চোরাবালি থেকে সাবধান, কিন্তু বকখালির এই জায়গাগুলোতে কোনো চোরাবালি নেই। এটা হচ্ছে বকখালি বিচ। এই বিচ ধরে সামনে ইলেকট্রিকের তার ধরে এগিয়ে যাবেন, সেখানে হচ্ছে একটা ছোট্ট মন্দির আছে, খুব সুন্দর মন্দিরটা। আর এ পাশে এই যে উইন্ড মিল যে দেখা যাচ্ছে, আমাদের বকখালি ইকো পার্ক অ্যান্ড টেন্ট, ঠিক তার নিচে। এখন আরও ভাটা চলছে, আসার সময় তো 1 হাঁটু করে জল ছিল। এই জলটা মানে ছোট সমুদ্র, বকখালি ছোট সমুদ্র, এখন 1 গোড়ানি জল। এই 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 ক্যামেরা করতে করতে এখানে উল্টেই পড়ছিলাম। পেটটা যেহেতু ঠিক নেই, সেই জন্য ডাব খেলাম, কিন্তু বললো ডাব 40 টাকা, ডাব 40 টাকায় দিতে হবে। আমি বললাম 3টে ডাব নেবো 100 টাকায়, বলছে দেবো না। এই যে এই দোকানে দুটো বাজতে চলো, অনেক দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি চলুন। আমরা এখন আমাদের ক্যাম্পে ফিরে যাব। ক্যাম্পে ফিরে লাঞ্চ করে আমরা যাব হেনরি আইল্যান্ড, কিন্তু তার আগে আমরা যাব বকখালি থানাতে। এটা যেহেতু কোস্টাল এরিয়া, এই বিচে, সেই জন্য ড্রোন ওড়াতে হলে পারমিশন দরকার হয়, পারমিশন নিতে হয় থানাতে। আমরা এখন থানায় যাচ্ছি ড্রোনের পারমিশন নেওয়ার জন্য। পারমিশন নিয়ে তারপরে আমরা আমাদের ক্যাম্পে ফিরে যাব। ওই জন্য ফ্রেজারগঞ্জ উপকূলবর্তী থানা। এই যে ফ্রেজার সাহেবের যে বাড়ি আছে, সেই বাড়ির ঠিক পাশেই হচ্ছে বকখালি থানা। এবার আমরা জম্বুদ্বীপ ঘুরে দেখতে পারিনি, কিন্তু আপনারা যদি চান তাহলে একটু সকাল সকাল বার হলে একদিনেই ঘুরে দেখতে পারবেন জম্বুদ্বীপ। আমরা আগে একবার এসেছিলাম জম্বুদ্বীপ, সেই ভিডিও আপনাদের দেখাচ্ছি। এটা হচ্ছে বেনফিশের এরিয়া। এর ভেতরে ঢোকার জন্য এন্ট্রি ফি লাগে, পার হেড 5 টাকা করে, প্লাস পার টোটো 10 টাকা করে। আমরা 4 জন আছি, তাহলে 4 5 20 টাকা, আর টোটোর 10 টাকা, 30 টাকা। এই হচ্ছে বেনফিশের জেটি। এখানে জম্বুদ্বীপ সাইড সিং হয়, এখান থেকে গঙ্গাসাগর যাওয়া যায়, মৌসুমী যাওয়া যায়, ভগবতপুর যাওয়া যায়, লুথিয়ানও যাওয়া যায়। এইগুলোর রেট আলাদা আলাদা। জম্বুদ্বীপ সাইট সিং মিনি লঞ্চ জনপ্রতি 150 টাকা, আর মাঝারি লঞ্চে কমপক্ষে 25 জন হতে হবে, বড় লঞ্চ হলে কমপক্ষে 35 জন। এই যে খাড়ি, এটার নাম এডওয়ার্ড ক্রিক। এই দিকে যে ট্রলারগুলো আসে মাছগুলো আনলোড করে, ওই যে ট্রলার আসছে। আর এপাশ থেকে জম্বুদ্বীপ লঞ্চে করে ঘুরতে নেওয়া যায় টুরিস্টদের জন্য। এই যে বোটগুলো, এগুলো কিন্তু ছোট বোট, এগুলো হচ্ছে মিনিমাম 25 জন ছাড়া ছাড়ে না। টিকিটের ভাড়া হচ্ছে পার হেড 150 টাকা করে 2 ঘন্টা। আর এটা হচ্ছে বড় বোট, এটা মিনিমাম 30 জন ছাড়া ছাড়ে না, ভাড়া কিন্তু এখানেও পার হেড 150 টাকা। এবার যদি 30 জন না হয়, 30 জন হয়ে গেলে ওই 150 টাকা দিয়ে আপনি যাবেন, কিন্তু যদি না হয় তাহলে কিন্তু ওই ভাড়াটা, সবাইকার ভাড়াটা আপনাকে দিতে হবে, বোটটা রিজার্ভ করতে হবে, যেটা আমরা রিজার্ভ করব। ওই দূরে সাদা যে মন্দিরটা, ওটা হচ্ছে গঙ্গা মায়ের মন্দির। এখানে পুজো দিয়ে সমস্ত ট্রলার তারপরে মাছ ধরতে যায়। আমার নাম হচ্ছে অঙ্কুর প্রধান, আমি ফ্রেজারগঞ্জ
অমরাবতী গ্রামের বকখালির বাসিন্দা। আপনারা এই যে জেটি থেকে এই লঞ্চে উঠলেন, এই যে খাড়িটা দিয়ে যাচ্ছেন, এই খাড়িটার নাম হচ্ছে ব্রিটিশদের নামে নাম। এটা আপনারা প্রশ্নই করতে পারেন কেন? কারণ ভারতবর্ষে ব্রিটিশরা 200 বছর রাজত্ব করে গেছে। যখন যে লর্ড সাহেব আমাদের বকখালির বুকে শাসন করেছেন, ওদের স্মৃতি এখনও পর্যন্ত আমাদের বয়ে বেড়াতে হচ্ছে। আপনারাও যে বেড়াতে এসছেন, আমরা যে বসবাস করি, আমাদের গ্রাম পঞ্চায়েতের নাম হচ্ছে ফ্রেজারগঞ্জ। এটা একটা দ্বীপ, এটার নাম পাতিবনিয়া। এই দ্বীপটা একটা পোর্শন জঙ্গল, ফরেস্ট অফিস, তারপরে জনবসতি। আর এই যে খাড়িটা পেরোলেই সামনেই মোহনা পের হলেই আমরা পুরোটাই বে বেঙ্গল, মানে বঙ্গোপসাগরের ওপর দিয়ে জম্বুদ্বীপ যাব। পরকে পর দুখানা দ্বীপ দেখা যায় এই বঙ্গোপসাগরের ওপর দিয়ে যেতে যেতে। এক হচ্ছে মৌসুনী আইল্যান্ড, দুই হচ্ছে সাগর দ্বীপ, যেখানে কপিলমণির মন্দির আছে, গঙ্গাসাগর মেলা হয়। আপনি এই জেটি থেকে উঠলেন, জম্বুদ্বীপে নামতে দেয় না। জম্বুদ্বীপ দেখে মৌসুনী দ্বীপ নেমে ঘুরে আবার এই লঞ্চে করে এই জেটিতে আসবেন, 5 ঘন্টার সময় যাবে। ওইটা হচ্ছে জম্বুদ্বীপ, আমরা ওখানেই যাব। ওটাই বঙ্গোপসাগরের ওপরে বিশাল দ্বীপ। এই বকখালির মেন আইল্যান্ড ছেড়ে আমরা কিন্তু এই বঙ্গোপসাগরের মধ্যে এলাম এবং সঙ্গে সঙ্গে ঢেউ বাড়তে আরম্ভ করলো। আর আমাদের বলা হলো যে ঢেউ আসছে, বোট দুলতে আরম্ভ করলো এবং ইনস্ট্রাকশন এলো বসে পড়তে হবে। এই মুহূর্তে সব কিছু আমাদের প্রতিকূলে, মানে এই মুহূর্তে সমুদ্রের যে স্রোত, মানে জোয়ার আসছে, আমরা জোয়ার ঠেলে ঠেলে এগোচ্ছি, হাওয়া সেই হাওয়া ঠেলে ঠেলে এগোচ্ছি। 9টা 39 আমরা মাঝ রাস্তা পর্যন্ত এসে গেছি। পুরো বঙ্গোপসাগরের উত্তাল ঢেউ পেরিয়ে, মানে জোয়ারের সময় বঙ্গোপসাগর পেরিয়ে আমরা এখন এসে হাজির হয়েছি যে দ্বীপটার সামনে। এটা হচ্ছে জম্বুদ্বীপ এবং এটা হচ্ছে নো ম্যানস ল্যান্ড। কেন এই জম্বুদ্বীপে কাউকে থাকতে দেওয়া হয় না, সমস্ত কিছু গল্প আজকে যে গাইড আছেন তার মুখ থেকে শুনবো। এটাই হচ্ছে জম্বুদ্বীপ। পুরো দ্বীপটার আয়তন হচ্ছে 10,000 হেক্টর। 2008 সাল, তার আগে 30 থেকে 35 বছর 120টা আদিবাসী ঘর ছিল এই জম্বুদ্বীপে বসবাস করতো এবং 1 থেকে 1.5 লাখ লোক শুটকি মাছের ব্যবসাটাও এই জম্বুদ্বীপে করতেন। বিশেষ করে যারা শুটকি মাছের ব্যবসাটা করতেন, ক্ষতিটা করেছে ওনারা। কীরকম না, শুটকি মাছের ব্যবসা করতে গেলে প্রচুর জায়গার প্রয়োজন হয়। একটুখানি জায়গাতে শুটকি মাছ শোকায় না, ওদেরকে খামার তৈরি করতে হয়। এই খামার তৈরি করতে গিয়ে ওরা কী করতেন না, প্রত্যেক বছর এভাবে ম্যানগ্রোভ গাছ কেটে ফেলে দিয়ে বিশাল আকারে সি বিচ বের করেছে। এগুলো কিন্তু সি বিচ ছিল না, সবই জঙ্গল ছিল। তাহলে প্রত্যেক বছর যদি এইভাবে ম্যানগ্রোভ গাছ কেটে ফেলে দিয়ে সি বিচ বের করা যায়, এটা তো বঙ্গোপসাগরের ওপরের দ্বীপ, তাহলে দ্বীপটার কী হবে? দ্বীপটা কিন্তু একটা দিনে তলিয়ে যাবে। বিশেষ করে ম্যানগ্রোভ গাছই তো মাটিকে ধরে রাখে। এই দ্বীপ তলিয়ে গেলে এই বঙ্গোপসাগরের তাণ্ডব ঢেউগুলো নাচতে নাচতে গিয়ে আমাদের ওই 3খানা দ্বীপের ক্ষতি করে দেবে। 1 ফ্রেজারগঞ্জ, 2 পাতিবনিয়া, 3 মৌসুনী আইল্যান্ড। তাই সরকার চিন্তাধারা করে এই দ্বীপটাকে বাঁচিয়ে রাখার তাগিদে এখান থেকে এই কারবার, বসতি, ওঠা নামা পুরোটাই ব্যান্ড করে দিয়ে নো ম্যানস ল্যান্ড করেছে। বামফ্রন্টের আমলে 2জন মন্ত্রীর ভেতরে এই দ্বীপটাকে নিয়ে টাসেল হয়। একজন ছিলেন মৎস্যমন্ত্রী কিরণময় নন্দ, আর একজন ছিলেন বনমন্ত্রী যোগেশ বর্মন। 2 মন্ত্রীর ভেতরে এই দ্বীপটাকে নিয়ে এই কারণেই টাসেলটা হয়, মৎস্যমন্ত্রী বলতে চাইছে আমার মৎস্যজীবীদের এখানে ব্যবসা করতে দিতে হবে, আর যোগেশবাবু বলছে ভাই তোমার মৎস্যজীবীদের ব্যবসা করতে দিলে ওরা যেভাবে ম্যানগ্রোভ গাছ কেটে ফেলে দিয়ে সি বিচ বের করছে, তাহলে দ্বীপটাকেই একটা দিনে তলিয়ে দেবে। আর এই দ্বীপ তলিয়ে গেলে পিছনের দ্বীপগুলো সম বিপদে পড়ে যাবে। কারণ ওই সব দ্বীপগুলোতে চাষযোগ্য জমি আছে, স্কুল আছে, হসপিটাল আছে, মানুষজন বাস করে। কেউ কারোর কথা শোনে না। 2জনেই বামফ্রন্ট আমলে বড় মন্ত্রী। কোনো মন্ত্রী যখন কোনো দিক দিয়ে কেউ কারোর এতে যাচ্ছে না, তখন এই জম্বুদ্বীপ নিয়ে বিধানসভাতেও অনেক আলোচনা হয়েছিল বামফ্রন্ট বলে। কোনো মন্ত্রী যখন কোনো দিক দিয়ে ঘাড় পাচ্ছে না, তখন যোগেশবাবু কী করলেন, এই দ্বীপটাকে নিয়ে সুপ্রিম কোর্টে কেসটা তুললেন। সুপ্রিম কোর্ট থেকে জজ সাহেবের রায়ে পুরো দ্বীপটার ওপরে 144 ধারা জারি করে এই নামা, ওঠা, কারবার, বসতি পুরোটাই ব্যান্ড করে দিয়ে নো ম্যানস ল্যান্ড করেছে। আরও একটা কারণ দর্শিয়েছিলেন যোগেশবাবু, যার দরুন জজ সাহেব দুটো রায়টা দিয়েছেন। কারণটা হচ্ছে যারা এখানে শুটকি মাছের ব্যবসাটা করতেন, ওরা কী করতেন, সরকারকে ট্যাক্স ফাঁকি দিয়ে বিনা ট্যাক্সে বিনা শুল্কে এখান থেকে ট্রলার বোঝাই করে শুটকি মাছ পাচার করতেন বাংলাদেশে। বাংলাদেশটা তো বিদেশি সাহায্যের ওপরেই চলে, তাহলে ওখান থেকে আবারও বিদেশি জিনিসপত্র এনে এই জম্বুদ্বীপ থেকে ট্রলার বোঝাই করে আমাদের মিনি শহর কাকদ্বীপে স্মাগলিং হতো। স্মাগলিংয়ের একটা স্বর্গরাজ্য হয়েও গড়ে উঠেছিল। এই কারণে, কারণ 30-35 বছর আগে প্রশাসনের এতটা জোর ছিল না। এখন যেরকম কেন্দ্র রাজ্য যৌথ প্রকল্পে সমস্ত সুন্দরবনের বদ্বীপগুলোতে পাহারা দেওয়া হয়, শুধু জম্বুদ্বীপ নয়। ডক্টর আম্বেদকরের লেখা সংবিধানে ভারতবর্ষ চলে,
কারোর আয় ইনকাম বন্ধ করতে পারবেন না, কাউকে বাস্তুচ্যুতও করতে পারবেন না, তাদেরকে পুনর্বাসন করতে হবে। তাই পুনর্বাসন করতে গিয়ে কী করলেন না, ওই যে 120টা আদিবাসী ঘর ছিল, ওরা যেখানে মাছ কাঁকড়া ধরতো, জঙ্গলে বসবাস করতো, ওদেরকে সাগরদ্বীপ, যেখানে কপিলমুনির মন্দির আছে, গঙ্গাসাগর মেলা হয়, ওখানে ভেস্টল্যান্ড জায়গার উপরে 120টা ঘর বানিয়ে ওদেরকে মৎস্যজীবী কার্ড দেওয়া হয়েছে। ওরা সেখানে মাছ কাঁকড়া ধরতে পারবে, কিন্তু কোনো প্রকার বসতি করতে পারবে না এই শর্তে। আর এই যে 1 থেকে 1.5 লাখ লোক যারা এখানে শুটকি মাছের ব্যবসাটা করতেন, এতটাই যে অপকর্ম করতেন, এই যে ম্যানগ্রোভ গাছ কাটতেন, সি বিচ বের করতেন, স্মাগলিং করতেন, ওদেরকে ওই যে ফ্রেজারগঞ্জ কার্গিল সি বিচ দেখালাম, যে গরুগুলো চড়ছে ওখানে, দেখলেন ফাঁকা জায়গাটা, এই 1 থেকে 1.5 লাখ লোককে ওখানেই পুনর্বাসন দেওয়া হয়েছে। আর এই যে জঙ্গলটা দেখছেন, প্রচুর বিষধর সাপ আছে। সাপের মধ্যে যেরকম কেউটে, শ্রীগাল আছে, বাঁদর আছে, বনবিড়াল আছে, অন্যান্য জীবজন্তু যেগুলো জঙ্গলে থাকে সেগুলো আছে। এখানে বাঘ, কুমির বা অন্যান্য জীবজন্তু কিছুই নেই। ভালো করে খেয়াল করে দেখুন, এই যে দ্বীপটার যে শেপ, আকৃতিটা বাংলা জ অক্ষরের মতো। জম্বুদ্বীপে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা আবার ফিরে যাচ্ছি ফ্রেজারগঞ্জ। বকখালি ফ্রেজারগঞ্জ চেটি থেকে আমরা জম্বুদ্বীপ ঘুরে এলাম। দারুণ ঘুরলাম, দারুণ। মানে আমি মৌসুমী থেকেও জম্বুদ্বীপ ঘুরেছি, কিন্তু এটা অনেক বেশি ভালো, অনেক বেশি এক্সাইটিং। মানে পুরো বঙ্গোপসাগরটাকে পেরোতে হয়। জোয়ারের সময় আজকে পেরিয়েছি, আরও বেশি এক্সাইটিং, আরও বেশি থ্রিলিং। জম্বুদ্বীপ থেকে ঘুরে ক্যাম্পে ফিরে এসে সেরে নিন লাঞ্চ, তারপর চটপট তৈরি হয়ে নিন হেনরি আইল্যান্ড ঘোরার জন্য। আলু সেদ্ধ আর একটা মাছ ভাজা। বকখালিতে ঘোরার জন্য 4টে জায়গা। একটা হলো ফ্রেজারগঞ্জ, যেটা আমরা কালকে বিকেলে গেছিলাম। আরেকটা হলো বকখালি বিচ, যেটা আজকে আমরা সকালে গেছিলাম। 3 নম্বর হচ্ছে হেনরি আইল্যান্ড, যেটা আমরা এখন যাচ্ছি। আর 4 নম্বর হচ্ছে বকখালি ইকো পার্কের কাছে সবথেকে বড় যে দ্রষ্টব্য, সেটা হচ্ছে বকখালি উইন্ডমিল। শুভঙ্করের টোটো খারাপ হয়ে গেছে, তার বদলে এখন তোমার নাম কি? উত্তম এসেছে। এই ব্রিজ পেরিয়ে আমরা ঢুকে যাব হেনরিজ আইল্যান্ড। এটা কিন্তু ফিশারি ডিপার্টমেন্টের আন্ডারে। এখানে মার্চ থেকে অক্টোবর সকাল 6:30 থেকে বিকেল 5টা পর্যন্ত, এটা মার্চ মাস 5টা পর্যন্ত আমরা ঢুকতে পারবো। আর বছরের অন্য সময় নভেম্বর থেকে ফেব্রুয়ারি সকাল 7টা থেকে বিকেল 4টে পর্যন্ত। যদি বিকেল 4টে পর্যন্ত টাইমটা হতো, মানে ফেব্রুয়ারি মাস হতো, তাহলে কিন্তু আজকে আমরা ঢুকতে পারতাম না। 4টে বেজে গেছে। 10 টাকা করে টিকিট পার হেড, আর যে টোটোটা নিয়ে যাবেন তার টিকিটও 10 টাকা। এত সুন্দর জায়গাটা, কি সুন্দর আলো এসে পড়েছে। আপনারা চাইলে এখানে কিন্তু থাকতে পারেন। ফিশারিজ ডিপার্টমেন্টে 2টো থাকার জায়গা আছে। একটা হচ্ছে ম্যানগ্রোভ কমপ্লেক্স, যেটা একদম এই এন্ট্রি গেটের এখানে। আর একটা হচ্ছে সুন্দরী কমপ্লেক্স, সেটা হচ্ছে ভেতরে। এই যে ম্যানগ্রোভ ট্যুরিস্ট কমপ্লেক্স, তার এটা অফিস। এখানে বুকিং হয় সম্পূর্ণভাবে অনলাইনে। এইগুলো হচ্ছে থাকার ব্যবস্থা। থাকার ব্যবস্থাগুলো আমি দেখাচ্ছি, খুব সুন্দর, খুব সুন্দর। মানে এই যে এখানে যা দেখছেন, এগুলো এপাশে এইখানেও আছে ম্যানগ্রোভ যে কমপ্লেক্স, তার একটা লজ এখানেও আছে। এখানে এই যে সামনে পুকুরটা, এখানে বোটিং হয়। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি বোটিং হয় সকাল 7টা থেকে বিকেল 4টে পর্যন্ত। আর মার্চ থেকে নভেম্বর সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। 100 টাকা আধ ঘন্টার জন্য, একটা বোটে 4 জন। মানে এইখানটা এলে মনে হয় যেন গোয়াতে আছি, কেরালাতে আছি। এই যে ম্যানগ্রোভ ট্যুরিস্ট কমপ্লেক্স বা সুন্দরী ট্যুরিস্ট কমপ্লেক্স, এখানে বুকিং হয় সম্পূর্ণভাবে অনলাইনে ফিশারিজ ডিপার্টমেন্টের ওয়েবসাইট থেকে। ওয়েবসাইটের লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। এই যে ভেরিটা আমরা পেরেছি, এটা হচ্ছে ভেটকির ভেরি। 162খানা ভেরি এখানে রয়েছে। বিভিন্ন মাছ, শুধু ভেটকি নয়, ভেটকি, চিংড়ি, রুই, কাতলা, বিভিন্ন ধরনের মাছ চাষ করা হয়।
এগুলোর নামই খুব সুন্দর, হেতাল, গরান, এই হচ্ছে সুন্দরী কমপ্লেক্স। এখানকার স্পট বুকিংও করা যাবে। আর এই হচ্ছে বনি ওয়াচ টাওয়ার। এই যে বনি ওয়াচ টাওয়ার, বনি ওয়াচ টাওয়ার আমরা ফেরার সময় যাব। সুন্দরী কমপ্লেক্সের কিছু লজ, সেগুলো তো ওই অফিসের এখানে, বাকি লজগুলো কিন্তু এই যে রাস্তা, এই রাস্তা দিয়ে যেতে হয়। ওই যে দেখতে পাচ্ছেন দূরে যে লজগুলো, ওইগুলো হচ্ছে সুন্দরী কমপ্লেক্সের লজ। অসুবিধে হচ্ছে আপনি যে খাবার দাবার, সেইগুলো কিন্তু আপনাকে নির্দিষ্ট সময় খেয়ে যেতে হবে, কোনো রকম রুম সার্ভিস নেই। প্রচুর টুরিস্ট, পুরো পার্কিংয়ে কোনো জায়গা নেই, অটো টোটো পরপর ভর্তি। টোটো যেখানে নামিয়ে দিল সেখানে কিন্তু সুন্দরী কমপ্লেক্সের চা, কফি, খাবার জল পাওয়া যাবে। আর এই যে সামনে যে গেটটা দেখতে পাচ্ছেন, বেড়াটা দেখতে পাচ্ছেন, এরপর থেকেই শুরু হয়ে যাবে ম্যানগ্রোভের জঙ্গল। এই বকখালি হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের একমাত্র জায়গা যেখানে একসাথে ম্যানগ্রোভ আর ঝাউয়ের জঙ্গল পাশাপাশি পাবেন। এখন আমরা যেখানে এসেছি সেখানে দুপাশে হচ্ছে ম্যানগ্রোভের জঙ্গল। এই হেনরিজ আইল্যান্ড বিচে যাওয়ার জন্য যে রাস্তা, তার বেশিরভাগটাই বাঁচিয়ে দেওয়া হয়েছে, কিন্তু মাঝখানে একটা আছে কাঠের পোল, আমাদের বেরোতে হবে। কাঠের পোল, তার ভারবহন ক্ষমতা খুব কম, তাই একে একে কাঠের পোল পার করুন। এই কাঠের ব্রিজ পেরিয়ে আর একটা সিমেন্টের রাস্তা করা আছে, সেটা পেরোলেই সেটা আমরা পৌঁছে যাব হেনরিজ আইল্যান্ড। কিন্তু এখানে সতর্কবার্তা দেওয়া আছে, এই বিচে কিন্তু, হেনরিজ বিচে কিন্তু চোরাস্রোত, চোরাবালি আছে, সমুদ্রে নামা কিন্তু এখানে বারণ। প্রকৃতির বানানো টানেল, আর এখান থেকে দেখা যাচ্ছে হেনরিজ আইল্যান্ডের ঢেউ দেখা যাচ্ছে। হেনরিজ আইল্যান্ডের ঢেউ কিন্তু বকখালির বিচের থেকে বেশি। পৌঁছে গেছি হেনরিজ আইল্যান্ডে, পড়ন্ত বিকেলের আলো এসে পড়েছে, কী যে সুন্দর লাগছে। এই যে সাদাবালির বিচ, এটা কিন্তু সময়ের সাথে সাথে পাল্টে যায়, কারণ এখানে যখনই একটা করে ঝড় আসে, আমফান, আয়লা, জাস, তারপরে পরেই এখানকার এই যে বালিগুলো এদিক থেকে এদিকে হয়ে যায়, বিচটা পুরো পাল্টে যায়। এই মুহূর্তে সমুদ্র আর এই যে বিচ, মাঝখানে কিন্তু একটা ছোট্ট ক্যানেলের মতো হয়ে গেছে। এই ক্যানেলটা পেরিয়ে আমাদের যেতে হবে সমুদ্রে। এই দেখুন সামনে মনে হচ্ছে যেন কি কাঁচি দিয়ে গাছগুলোকে কেটে দিয়েছে। আমরা যেমন শীতের আগে গোলাপ গাছকে ছেটে দিই, এখানে ঠিক যেন সেই রকম ব্যাপার। এই হোয়াইট স্যান্ড বিচ আগেরবার যখন এসেছিলাম যতটা সাদা ছিল, এবার কিন্তু সাদা ব্যাপারটা নেই জলে। এবার এইখানের এই যে বিচগুলো, এক একটা করে ঝড় আসে, আমফান, ইয়াস, আয়লা, এবং এই বিচের যে টোপোগ্রাফিটা সেটা কিন্তু পাল্টে যায়। এই সাদা বালির পোর্শনটা শুধু এই জায়গাটায় এখন আছে, এই জায়গাগুলো কিন্তু অতটা সাদা নেই। গুড মর্নিং। কালকে আমরা সমুদ্র খুঁজতে গেছিলাম, আর আজকে সকালে সমুদ্র আমাদের ডাকতে চলে এসেছে। চলুন তাড়াতাড়ি পা চালিয়ে জাস্ট আমাদের ক্যাম্পের বাইরেই। এই ডাইনোসরটা যেদিকে তাকিয়ে মুখ করে আছে, সেখানে সামনে যে পুকুরটা, এই পুকুরটায় কিন্তু অ্যাংলিং মানে মাছ ধরার ব্যবস্থা আছে। কি মাছ একটু ধরা হবে নাকি? চলুন ট্রাই করি, কিন্তু তার আগে পার্কের ভেতর দিয়ে একবার বিচ থেকে সকালবেলায় ঘুরে আসি। এই যে আমাদের ক্যাম্প থেকে বেরোলাম, বেরিয়ে এপাশ দিয়ে এই হচ্ছে বাঁধ, আর বাঁধের ওপাশেই হচ্ছে সমুদ্র। এই যে এখানে আয়লা, আমফান, ইয়াসের মতো যে ঝড়গুলো হয়, সমুদ্রের জল কিন্তু গ্রামের ভেতরে ঢুকে চলে আসে। তো সেইটা আটকাবার জন্য এই পুরো নদী বাঁধ কিছুটা কংক্রিটের করে দেওয়া হচ্ছে, কোথাও জিওচট দেওয়া হচ্ছে, উঁচু করা হচ্ছে, মানে একটা কর্মযজ্ঞ চলছে বলতে যা বোঝায় ঠিক তাই। এই 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 প্যান্ট ভিজে যাবে। এই যে আমার নিকনের Z30, সেখানে জুম করে দেখুন ওই যে সাদা সাদা বেলুনগুলো জলের মধ্যে ভেসে রয়েছে, ওগুলো বেলুন নয়, প্লাস্টিকের বল। ওর নিচে কিন্তু জাল আছে, পুরো দীঘার মতো। এইটা অনেক বড়।
পূর্ব ভারতের এরকম অনেক বীজ আছে যেগুলো হচ্ছে ফ্ল্যাট বীজ, যেরকম আপনারা চাঁদিপুরের বীজ দেখেছেন, এই বকখালির বীজ সেরকম কিন্তু ফ্ল্যাট বীজ। এই ফ্ল্যাট বীজ হওয়ার জন্য জোয়ারের সময় জল তো দেখতেই পাচ্ছেন একদম এই পর্যন্ত চলে এসেছে, কিন্তু ভাটার সময় জল কিন্তু অনেকটা পিছিয়ে চলে যায়। এই বকখালিতে যদি সমুদ্রের মজা নিতে হয় তাহলে কিন্তু আপনাকে এরকম সকাল সকাল আসতে হবে। একটু বেলা হয়ে গেলে 12টা সাড়ে 12টার পরে কিন্তু ওখানে ভাটা চলে আসে, তখন এই মজাটা পাওয়া যাবে না। এই জোয়ার আসে, এই জোয়ার আসার সময় হচ্ছে সকালবেলায়, মানে মোটামুটি সকাল 9টা 10টা 11টা পর্যন্ত ভালো জোয়ারের জল থাকে, কিন্তু তারপরে জল অনেক পিছিয়ে যায়। আবার সন্ধেবেলায় ওই 8টা 9টা এরকম সময় আবার জোয়ার আসে, দিনে দুবার করে জোয়ার আসে। সকালের দিকে যদি এরকম সময় আসেন 10টা 11টা এরকম সময় সুন্দর সমুদ্র, মানে দীঘার মতো সমুদ্র পেয়ে যাবে। এই যে 8 নম্বর উইন্ডমিল, তার ঠিক নিচেই আমাদের ক্যাম্প, আর তার পাশেই এখানে হচ্ছে এই বিচ। এই যে ফদনা, এই ফদনাটা যখন মাছ খাবে তখন এই যে ফদনা যেটা রয়েছে এটাকে ফদনা বলে, সেটা জলের নিচে ডুবে যাবে, এটা টান পড়বে, তখন বোঝা যাবে মাছ খেয়েছে। এই ফদনা একটু নাচছে, ওই যে খাচ্ছে। সাকসেসফুল দারুণ বেশিক্ষণ লাগেনি, কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই মাছটা ধরেছি। তেলাপিয়া মাছ আছে, পুকুরটায় মাছ আছে, এখানে এসে মাছ ধরুন মজা লাগে, দারুণ মজা লাগে। এই যে মাছ যেটা ধরলাম, এরা মাছটা খুলে, হ্যাঁ ব্যাস মাছটাকে জলে ছেড়ে দিলাম। এবার আমরা এই ক্যাম্প ছেড়ে বেরিয়ে যাব। তো যাওয়ার আগে রিন্টুদার থেকে এইখানে বুকিংয়ের যে নাম্বার, সেই নাম্বারটা, রিন্টুদার নাম্বারটা কত বুকিং? 8240554427। বেশ, এখানে আপনাদের পেমেন্ট করার জন্য কিন্তু যে জিপের ব্যবস্থাও আছে। এদের আতিথেয়তা সব কিছু ভীষণ ভালো, টেন্ট যেগুলো সেগুলো ভালো, কিন্তু কয়েকটা জিনিস আমি আপনাদের বলে দিই। এখানে যে খাওয়া দাওয়া সেটা কিন্তু সাধারণ খাওয়া দাওয়া, কিন্তু খাওয়া দাওয়া হচ্ছে ফ্রেশ খাওয়া দাওয়া, স্বাস্থ্যকর খাওয়া দাওয়া, কিন্তু প্রচুর যে ডেলিশাস খাবার দাবার সে ব্যাপারটা কিন্তু নয়। 2 নম্বর, এখানে প্রতি যে এসি টেন্টগুলোতে এসি আছে, তার সাথে গিজার আছে। এসিটা সবসময় আপনার মতো করে চলবে, কিন্তু গিজার যদি চালাতে হয় সেটা কিন্তু ওনাদের একটু বলতে হবে। রুমের ভেতরে যদি একটা আয়না রাখার ব্যবস্থা হতো সেটা হলে একটু বেটার হতো, নইলে সবসময় চুল আঁচড়ানোর জন্য বাথরুমের ভেতরে যেতে হয়। এই ব্যাপারটা যদি করা সম্ভব হয় সেটা ভালো হবে। এই যে প্লাগ পয়েন্টটা, এইটা কিন্তু অনেকটা বড়, কিন্তু এই টেন্টের যে কাপড়টা, যে হোলটা রয়েছে সেটা কিন্তু ছোট, তার ফলে বাকি যে পয়েন্টগুলো সেটা কিন্তু এখান থেকে অ্যাক্সেস করাটা একটু অসুবিধে। এই ছোটোখাটো 2-4টে ব্যাপার একটু ইমপ্রুভ করে নিলে ব্যাপারটা আরও ভালো হবে। এখানে এই যে আমরা সাইট সিইং করলাম টোটো করে, সেই টোটোর রেট হচ্ছে 400 থেকে 450 টাকা। সারাদিন আপনাকে ঘোরাবে সকাল থেকে বিকেল পর্যন্ত, মানে সকালে আপনাকে হেনরি আইল্যান্ডের দিকটা নিয়ে যাবে, ফিশিং হারবার সেখানটা নিয়ে যাবে, আর বিকেলে আপনাকে নিয়ে যাবে কার্গিল বিচ, সেখান থেকে সানসেটটা দেখাবে। তারপরে বকখালি বিচে আপনাকে নামিয়ে দেবে। সন্ধ্যেবেলা আপনি কেনাকাটা করবেন, মাছ ভাজা খাবেন, বিচে সময় কাটাবেন, তারপরে সেখান থেকে আবার আপনাকে এই টেন্টে ক্যাম্পে ড্রপ করে দেবে। এই জন্য 400 থেকে 450 টাকা পার টোটো নিয়ে থাকে। একটা টোটোতে ম্যাক্সিমাম 5 জন বসতে পারে। আমরা চেক আউট করে বেরিয়ে গেলাম। আমরা এখানে যেটা অপেক্ষা করছি সেটা হচ্ছে আমাদের অটো আসবে। এখন নামখানা যেহেতু ফিরে যাব, টোটো করে ফেরাটা অসুবিধে, অনেকক্ষণ বেশি সময় লাগবে, সেই জন্য অটো বলেছি, রিসেপশনেই বলে দিয়েছি, ওরাই অটো ডেকে দিচ্ছে। অটো আসতে একটু দেরি আছে, তো সেই ফাঁকে একটু দোল খেয়ে নিই।